দেখো, আজ আমি তোমাদের ক্লাস 10-এর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি। এর পূর্বসূত্র বিষয়বস্তু আলোচনা করে দেব যাতে তোমাদের আর কোনো অসুবিধা হয় না। বইটা খুলে দেখবে। দেখো, কবিতাটির পূর্বসূত্র আমি একটু বলি, না হলে তোমরা বুঝতে একটু অসুবিধা হবে কবিতাটা। কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি। তিনি একজন মানবতাবাদী কবি। সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তার কলম বারবার করে ঝলসে উঠত। তিনি কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আয় আরও বেঁধে বেঁধে থাকি রচনা করেছেন। তার অনুষঙ্গ বিষয় আমি একটু বলছি। এটার মূল কাব্যগ্রন্থ হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। এই কবিতাগুলি রচিত হয়েছে 2001 থেকে 2003 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। 2003 খ্রিস্টাব্দে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। 2001-এ তালিবানদের দ্বারা এই শান্তির প্রতীক বুদ্ধ মূর্তি ধ্বংস করে এবং নিউ ইয়র্কে টুইন টাওয়ারে সন্ত্রাসবাদী হানা ঘটায়। আর 1999-এ কারগিলে অন্যায় যুদ্ধের সংগঠন ঘটে। আর প্যালেস্তাইনে নিরীহ মানুষদের অসহায় এই কবিতার পটভূমি রচনা করেছে। আর অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ঐক্যবদ্ধতার আহ্বান এই কবিতায় প্রাধান্য পেয়েছে। আর পাশাপাশি মানবিকতা এবং মানুষের মাথা উঁচু করে বাঁচার প্রেরণা প্রভৃতি এটার মাধ্যমে কবি তুলে ধরেছেন। তো আমরা কবিতাটি দেখি। দেখো, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে ডান পাশে ধস মানে বাঁদিকে গিরিখাদ। এগুলো বলতে বোঝানো হয়েছে ধস নামে কি পাহাড়ি রাস্তায়, আর গিরিখাদ তার মানে দুই দিকেই বিপদ, আবার মাথার উপরেও বোমারু। মাথার উপরেও বোমারু অর্থাৎ বোমা ক্ষেপণকারী অস্ত্র বা বোমা নিক্ষেপ করছে। আর পায়ে হিমানির বাঁধ, হিমানি মানে তোমার হচ্ছে তুষার বা বরফের স্তূপ। তাই বলছেন কবি কোনো পালাবার পথ নেই, চারদিক থেকে বিপদে ঘিরে রেখেছে এবং প্রতিবন্ধকতা বাধা সবই যেন ঘিরে রেখেছে। আর এখানে বলছে তাই কবি যে মানুষকে চারপাশ থেকে যখন এই সমস্ত কিছু ঘিরে রাখে আর নিরাপদ আশ্রয়ে তাদের আর থাকে না, তারই বিষয়ে এই কবিতার মধ্যে তুলে ধরেছেন কবি। তারপর দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। সব মানে কি মৃতদেহ ছড়ানো রয়েছে চারদিকে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না কি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। বলেছেন যে সমাজ শিশুদের নিরাপত্তা দিতে পারে না, সে সমাজ কি করে নিজেদেরকে মানে আমাদেরকে, কবি বলেছেন কি করে নিরাপত্তা প্রদান করবে? শিশুদেরই যেখানে নিরাপত্তা নেই। তাই বলেছেন কবি আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। বলছেন কবি যে অতি সাধারণ মানুষ যারা, তাদের তো কোনো ইতিহাস নেই। এখানে রাজরাজা, আমরা ইতিহাস বলতেই বুঝি রাজা মহারাজা বিখ্যাত ব্যক্তি, এদের কথাই আমরা জানি। কিন্তু সাধারণ যে সমস্ত মানুষ, খেটে খাওয়া মানুষ বা যাদের সাধারণ আমরা যারা আছি দেশবাসী, তাদের কথা থাকে না। তাই কবি বলেছেন যে হচ্ছে আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। চোখ মুখ ঢাকা বলতে বোঝায় এখানে এক ধরনের যারা আমরা খুবই রুটি রুজি ব্যবস্থা আমাদের কোনো রকমের দিন চলে, তাদের কথাই বলছে এখানে। আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এখানে কবি বোঝাতে চেয়েছেন বছরভর ভিখারিজীবী মানুষ যখন মানুষের দৌড়ে দৌড়ে হাত পেতে বেড়াতে হয়েছে তাদের, সেই সমস্ত মানুষের কথা কবি বলেছেন।
আত্মপরিচয়ের যাদের কোনো ঠিকমতো পরিচয় নেই, মানে বলিষ্ঠভাবে আত্মপরিচয় নেই, যাদের ঠিকঠাকভাবে যাদের নিজেদের পরিচয় নেই, সে সমস্ত অভাবী মানুষকে আত্মদ্বন্দ্বে ক্ষতবিক্ষত করেছে। নিজেদের মনের মধ্যেই দ্বন্দ্ব, যে নিজেদেরই কোনো আমাদের পরিচয় নেই, আমাদের ঠিকমতো বেঁচে থাকার মতো রসদ নেই, সেই হীনমন্যতাই তারা ভুগছেন। এখানে কবি তাদের কথাই বলছেন। আরও অন্যদিকে বলেছেন, দেখো যে এর মাঝে হয়তো কজন মানুষ আছেন যারা সংগ্রামে অস্তিত্ব বজায় রাখার জন্য যারা শেষ পর্যন্ত জয়ী হয়েছেন, এবং কোথাও কোথাও তিনি তাদেরকে একতার কথা বা ঐক্যবদ্ধ হতে দেখার কথা বলেছেন। যে তার সেই সমস্ত মানুষ যে কজন বেঁচে আছে বা যেভাবেই তারা অস্তিত্ব বা সংগ্রাম বা প্রতিনিয়ত যে বেঁচে থাকার জন্য যে রুটি রুজির ব্যবস্থা এবং সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন বাধা বিপত্তির মধ্য দিয়ে যারা বেঁচে আছে, তাদেরও মধ্যে হয়তো কজন যারা আছেন তারা বলছেন, যদিও কিছু নেই তবুও তো কজন আছি, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। বলেছেন কবি, যে সমস্ত মানুষ আমরা কজন বেঁচে আছি বা যে সমস্ত মানুষ বেঁচে আছেন এত প্রতিকূলতার মধ্যেও, পথ যখন রুদ্ধ আর মাথা যখন উঁচু করে বাঁচার মানুষ, মুষ্টিমেয় কিছু মানুষ যারা আছে তারা হাতে হাত রেখে বেঁচে থাকার প্রয়োজনীয়তা বেশি হয়ে পড়েছে। কারণ তাদেরকে একসঙ্গে জোটবদ্ধতাই হচ্ছে সমাজে একমাত্র বেঁচে থাকার উপায়, এবং একতাই বল। যেমন বলে না, 10 লাঠি 1 বোঝা, সেই রকম যে কয়জনই বা বেঁচে আছে সমাজে, আমরা যে কজন আছি তাদেরকে বলছে যে আমরা জোটবদ্ধ হয়ে থাকলে আমাদের যত বাধা বিপত্তি সব আমরা পেরোতে পারবো। এই কবিতার মধ্য দিয়ে কবি তাই বুঝিয়েছেন। বলছেন, ঐক্যের জোরে যখন বলশালী প্রতিপক্ষকেও ধরাশায়ী করা সম্ভব হয়, কবি বলেছেন যদি একতা থাকে তাহলে ক্ষমতাশালী বলশালী ব্যক্তি বা দলকেও প্রতিহত করা যায় বা হঠানো যায়, সে কথাই বলেছেন। আর বিপন্নতার মধ্যে দিন দারিদ্র দিশাহীনতার যুগেও হাতে হাত রেখে থাকার তাগিদ বড় হয়ে ওঠে এই যুগে, সেই কথাই কবি এখানে তুলে ধরেছেন। তো বুঝতে পারলে তোমরা বিষয়বস্তুটা। মোট কথা, সামাজিক রাজনৈতিক আঘাত আমাদের জীবনে যখন নেমে আসে তখন একটা সংকট নেমে আসে। রাজনৈতিক পরিস্থিতিই বলো আর সামাজিক অত্যাচার, সামাজিকভাবে বিধ্বস্ত মানুষ, বিভিন্নভাবে যারা পদদলিত হয়েছে সমাজের মধ্যে, তাদের মধ্যে অঙ্গীকার করতে বলেছেন কবি এই কবিতার মধ্যে যে সবাই জোটবদ্ধতাই সমাজ গঠনের মূল মন্ত্র এবং সহযোগিতাই পারে একে অপরকে বাঁচিয়ে রাখতে। আর বিপন্ন মানুষ যারা বলেছেন যে যারা ভিখারি বলতে এখানে আমাদের মতো নিম্নবিত্ত মানুষ যারা সমাজে আছে, কঠোর পরিশ্রম এবং বিভিন্নভাবে প্রতিকূলতার মধ্যে যারা চলছে, তাদেরকে কিভাবে জোটবদ্ধ হয়ে চারপাশে অসুবিধা থাকা সত্ত্বেও তারা যে কয়জনই বা এই পরিস্থিতিতে বেঁচে আছে তারা সকলেই এক থাকলে সব বাধা বিপত্তি দূর হবে বলে কবি বুঝিয়েছেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের আর অসুবিধা থাকবে না।